যতটুকু আমরা এমপ্লয়াবিলিটি স্কেলটা করলাম ততটুকু মোটামুটি সবাই বোঝা গেছে না? কোনো অসুবিধা নেই তো? হ্যালো? না স্যার। না স্যার। আচ্ছা, নোটটাকে ইয়ে করে নিয়েছো, প্রিন্ট আউট করে নিয়েছো বা জেরক্স করে নিয়েছো? এখনো করা হয়নি? কি রে স্যার? এই পিডিএফটাকে তোমরা মোটামুটি তোমাদের কি প্রেজেন্ট ইয়ে হচ্ছে, স্ক্রিনটা শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার। স্ক্রিনটা শো করছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, শুরু হচ্ছে। চলো আমরা আজকে শুরু করি। আমরা 21 সেঞ্চুরির প্রফেশনাল যে স্কিলটা কেমন থাকা উচিত সেটা নিয়ে আলোচনা করছিলাম। পরপর পরপর আলোচনাগুলো হচ্ছিল। তো ক্যারেক্টারিস্টিক সম্পর্কে, বিহেভিয়ার, এগুলো আমরা পড়েছি। তো আজকে যেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ওয়ার্কপ্লেসে যে টাইম ম্যানেজমেন্ট আছে সেই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের কেমন হওয়া উচিত, এইটা আমাদের কিন্তু আজকের টপিকস। তো তার সম্পর্কে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা একটু করে দেখি। কোশ্চেন নাম্বার 21। 21-এ দেখো, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ টাইম ম্যানেজমেন্ট? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ টাইম ম্যানেজমেন্ট? টাইম ম্যানেজমেন্ট এর অ্যাডভান্টেজটা কত বা কি? এটা হ্যাঁ অনুপম, এটা কি হয়েছে বলো? এটা কি অসুবিধা কি আছে? আচ্ছা স্যার আচ্ছা, ওর উত্তরটা কি হবে? হ্যাঁ উত্তরটা আমি বুঝতে পারছি তোমাদের পয়েন্টটা। এটা উত্তরটা ট্যাংই হবে। এখান থেকে এক্স স্যার দেখায়। কিন্তু গুগলে হিল দিচ্ছে। না, গুগলে হিল দিক। হিল অ্যাকচুয়ালি এই জায়গাটা হিল বলবে। তো এটা এই জন্য অ্যাকচুয়ালি, স্যার আপনাকে পাঠিয়েছি এটা। হ্যাঁ, নিমি রেসপেক্টে, আমার কথাটা শোনো, নিমির রেসপেক্টে এইটাকে দেখানো আছে তোমার ট্যাং। বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি এই হ্যাঁ যে স্যার। পার্ট, ভালো করে বুঝবে, এই যে পার্ট, এই পার্টের সামনের অংশটা এটা তো ফেসে পড়ে যাচ্ছে। হ্যাঁ এরপরে যে এই যে ত্রিভুজটা হয়ে এসছে, এই ত্রিভুজের এই অংশটা অ্যাকচুয়ালি হিল বলবে। মানে গুগলে যদি দেখো এটা হিলই ঠিকই আছে, কিন্তু সমস্যাটা হয়েছে নিমি বলছে আর ট্যাং কোনটা? ট্যাং হচ্ছে এই যে মুড়ে যাওয়া, মানে এই যে শোল্ডার, এটাকে আমরা বলছি শোল্ডার, এটাকে শোল্ডার বলছি। শোল্ডার যখন অ্যাকচুয়ালি টুয়ার্ডস টু ক্রস হয়ে একদম ছোট একদম হয়ে এসছে যখন, তখন এইটাকে অ্যাকচুয়ালি ট্যাং বলা হচ্ছে। কি বলছি বুঝতে পেরেছো? কিন্তু এখন চিত্র অনুযায়ী আমাকে তো দিতে হবে। নিমি এইটাকে দেখো প্লেসড করেছে মনে হয় ট্যাং হিসাবে, নিমির যে বইটায়। হ্যাঁ স্যার। তো ওই কারণে ট্যাং দেওয়াটা নিমির রেসপেক্টে অ্যান্সার যেহেতু আমাকে দিতে হবে, তার জন্য ওইটাই করাটা উচিত। কি বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। অসুবিধা নেই, ওটা করো, করতে থাকো, তারপর দেখি এটা প্রপার অ্যান্সার। আমরা তো হিল করে যতবারই হিল আর ট্যাঙ্ক এটা নিয়ে এই ছবিটা বিশেষ করে একটু গরমিল ছবি। হ্যাঁ তো নিমির রেসপেক্টে, নিমি বইটা তোমাদের কাছে আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ ঠিক আছে, বইটা যখন আছে বইটার আমি একবার দেখে নিচ্ছি, তাও দিলে বেটার হবে। বই বই কোথায় গেল? বুকস, বুকস কি এখানে আছে সামনে? সেইটার সেকেন্ড ফার্স্ট ইয়ার এথিক্স। এখানে এই একটা ছবি এত ধন্দ করে প্রত্যেকবারে। এই দেখো ছবিটা,
এখানে স্যার চলে এসো। বইতে কিন্তু স্যার ট্যাং দেওয়া আছে। হ্যাঁ, এই ছবিটা আমি সেই জন্য খুললাম আর কি, বুঝতে পারছো সমস্যাটা এই জায়গাটায়, আর কিছু না। এখানে দেখো ছবিটা, ফিগার নাম্বার 3, ফিগার নাম্বার 5, অ্যাকচুয়ালি ফিগার নাম্বার 5, না ফিগার নাম্বার 3, সরি আমি ঠিকই বলেছিলাম। দেখো এইখানে সমস্যাটা কোথায় দেখেছিস, এইখানে দেখো তো দেখাচ্ছে কি, এটা ট্যাং দেখাচ্ছে না আমাকে, তো এই জায়গাটা থেকে এক্স দেখাচ্ছে, ট্যাং দেখাচ্ছে না। হিলটাকে দেখিয়েছে, দেখো এই অংশটাকে হিল দেখিয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ এইটা স্যার। খেয়াল রাখো, আর কিছু না। অ্যাকচুয়ালি নিয়ম যেটা হচ্ছে কি বলতো, এই এই এসে যখন এই এরকম একটা ব্যাপার হচ্ছে, এটা তো একটা ফেসে চলে যাচ্ছে, এটা ফেস, ফেসের ডাউনওয়ার্ডসটাকে বলা হয় হিল, এইটা হচ্ছে অ্যাকচুয়াল হিল, ঠিক আছে? এটা শোল্ডার, তারপরে শোল্ডার এন্ড হলো, শোল্ডার এন্ড, কথাটা বুঝতে পেরেছো? এখান থেকে বাকি যে অংশটা এইটাকে ট্যাং। আর এই হিল অংশে, মূল হিল অংশের কাজ কি না, ফাইলটা কোন গ্রেড, গ্রেড এবং ফাইলটা কোন কোম্পানি তৈরি করেছে সেইগুলো স্ট্যাম্পেড থাকে, কোম্পানি নেম, হ্যাঁ কোম্পানির নেম এইটা স্ট্যাম্পেড থাকে, বুঝতে পেরেছো? হিলের কাজ হচ্ছে এটা। এখন এই ছবির রেসপেক্টে আমাকে কাজ করতে হবে, সমস্যাটা এখানে, ঠিক আছে? আর কিছু না, ওকে? চলো, হ্যাঁ স্যার। অসুবিধা নেই। আর এটার আমি অনেকবার হয়তো আমি দেখেছি এখানে হয়তো গন্ডগোল, নিমির কোশ্চেন ব্যাংকে হয়তো দেখা যাবে না, কোশ্চেন ব্যাংকে ও ঠিক এটাকে ট্যাঙ্গই বলছে, ওটা নিয়ে, কোশ্চেন করলে স্যার ট্যাং আছে। হ্যাঁ ওইটাই নিয়ে একটু বড় সমস্যা আছে। চলো ঠিক আছে, ওকে, নো প্রবলেম। ওটাকে আমরা জেনে যাওয়াটা ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? সঠিক জানাটা দরকার আছে আমাদের, তারপরে আর কিছু না। এবারে চলো 21, 21-এ কি বলছে দেখো, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টের আমাদের অ্যাডভান্টেজ কি, সুবিধা কি? টাইম ম্যানেজমেন্ট মিনস আমাদেরকে সময়ের সঙ্গে চলার যে অভিজ্ঞতা, সময়, সময় খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। টাইমকে যদি আমরা যত ভালো অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসতে পারি, তত ব্যক্তিত্ব বেশি ভালো প্রকাশ পায়, ঠিক আছে? তো এই জন্য টাইম ম্যানেজমেন্ট করলে অ্যাডভান্টেজ কি বলছে দেখো, কমপ্লিট টাস্ক অন টাইম, অ্যাচিভ ডেইলি গোলস, রিডিউস স্ট্রেস, অল অফ দিস। দেখো যদি আমি টাইমে কাজ করতে পারি, তাহলে আমার যে কোনো কাজের যা যা টাস্ক ছিল সেগুলো আমি কমপ্লিট করতেই পারি। প্রত্যেক দিন ধরো আমার টাইমের কাজ করার পরে সারাদিনে এতগুলো কাজ করব, দ্যাট ইজ আওয়ার গোল, সেই গোলও কমপ্লিট হবে। এবং যখন তুমি সমস্ত কাজ টাইমলি করে দেবে, তখন তোমার ভিতরে একটা চিন্তা, এক্সট্রা যে চিন্তা সেটা কমে যাবে, স্ট্রেসটা কমে যাবে। তাহলে এগুলো সবগুলোই, অল অফ দিস, এই কারণে ডিটা অ্যান্সার। কি বলছি বুঝতে পারছো? কোশ্চেন নাম্বার 22, গুড টাইম ম্যানেজমেন্ট হেল্পস ইন ইমপ্রুভিং ড্যাশ অ্যাট ওয়ার্ক। গুড টাইম ম্যানেজমেন্ট, আমি যদি সময় সম্পর্কে প্রচণ্ড পরিমাণে ওয়াকিবহাল থাকি এবং টাইমকে ভালো করে ম্যানেজ করতে পারি, তাহলে আমার নিজস্ব যে দক্ষতা, সেটা সামনের লোককে ভালো করে প্রকাশ করানো যায়, অর্থাৎ তোমার পারফরমেন্স সব থেকে বেটার হবে। তাই এখানে আমার পারফরমেন্স খুব ভালো দেখাতে পারবো, ঠিক আছে? 23 নম্বর, দ্য ব্লক অফ ওয়ার্ক টাইম ইজ কল্ড এ ড্যাশ টেকনিক। দ্য ব্লক অফ ওয়ার্ক টাইম, ওয়ার্ক টাইমের ব্লক টাইম যেটাকে বলা হয়, কলটা করা আছে একটা ড্যাশ টেকনিক। টেকনিকটার নাম কি, এটা খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই আমি দিয়ে দিচ্ছি, অনেকে এটা জানেও না। তো এটা হচ্ছে প্রোমোডোরো, প্রোমোডোরো টেকনিক বলা হয়, ঠিক আছে? এটা ভিভিআই বলছি বারবার, হ্যাঁ। 24-এ চলে এসো, রহিম লার্নস এমএস অফিস ডিউরিং হিজ লাঞ্চ ব্রেক। যখন সে লাঞ্চ নেয় তখনই সে এমএস অফিস শিখে নেয়। তাহলে দিস ইজ অফ এক্সাম্পল অফ, মানে সে টাইমটাকে ওয়েস্ট করলো না, খাচ্ছে কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে একটা কিছু আবার শিখে নিচ্ছে। আমাদের তো অভ্যাস আছে না, খেতে খেতে আমরা রিলস দেখি, ওকে? আমরা রিলস দেখি না, দেখি না, দেখি না।
তো এটা কিন্তু টাইম ওয়েস্ট। আমি যদি ওইটার সময় যদি কিছু শেখার জন্য দেখি, তাহলে আমি বলবো টাইমটাকে পজিটিভ গেনে নিয়ে যাওয়া হলো। তো এখানে দেখো টাইম ম্যানেজমেন্ট। কেন টাইম ম্যানেজমেন্ট? না, সে যে লাঞ্চ ব্রেকটা 30 মিনিটসের জন্য বসেছে, সে লাঞ্চ তো করছে করছে, তার সঙ্গে সঙ্গে এমএস অফিসটাও শিখে নিচ্ছে। তাহলে এই এমএস অফিসের জন্য এক্সট্রা আবার 30 মিনিট আমার আর বিয়ার করতে হলো না। ওই 30 মিনিটের ভেতরেই আমি ওইটাকে কমপ্লিট করতে পারলাম বা করছি। তো এইটা হলো টাইম ম্যানেজমেন্ট। মানে আমরা একটা বড় অজুহাত দেখাই যে স্যার আমার কাছে সময় নেই, এটা করব সময় নেই, ওটা করব সময় নেই, ওখানে যাব না স্যার হবে না মনে হচ্ছে, আমার অসুবিধা আছে, আমার এখানে যাওয়ার ব্যাপার ছিল। তো সময় কখনোই তোমার কাছে বলে থাকবে না যে আসো ফ্রি আছি এই টাইমে এখানে আসো। সময়কে তুমি কিভাবে ইউটিলাইজ করবে সেটা তোমাকে প্ল্যানিং করতে হবে। সকালা 6টায় উঠলাম, 6 AM এ উঠলাম, একটা লোক 5 AM এ উঠলো। তো অ্যাকচুয়ালি দেখো এই লোকটা দুজনেই গিয়ে 10 PM এ ঘুমাতে গেল বিছানায়। তো দুজনের ক্ষেত্রে পার্থক্য দেখো, এ 1 ঘন্টা বেশি পেলো, এ 1 ঘন্টা সারাদিনে কম পেল। জাস্ট একটা 1 আওয়ার সকালবেলা উঠতে লেট। তো টাইমকে ম্যানেজ করা এবং টাইমকে 24 আওয়ার্সকে গ্যাদারিং করা নিজের জন্য, 24 আওয়ার্স এটা আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি। এর থেকে 6 to 7 আওয়ার্স এটা পুরো সম্পূর্ণ স্লিপের জন্য দেওয়া উচিত। সম্পূর্ণ যত কাজ থাকুক এটা স্লিপের জন্য প্রিজার্ভ করে রাখা উচিত। তো 17 to 18 আওয়ার্স আমার ওয়ার্কিং টাইম। এই ওয়ার্কিং টাইমটাকে আমার মতন করে সাজাতে হবে। এই সাজানোটা হচ্ছে সব থেকে বেটার ব্যাপার। কি বললাম বুঝতে পারছো? চলো 24 বলে দিলাম টাইম ম্যানেজমেন্ট। 25, ভানু creates 25 minutes task planner and never gets distract in the block time. Which method does she follow? তাহলে ভানু একটা টাস্ক তৈরি করলো 25 মিনিটের, এবং সেখানে সে একটা ব্লক টাইম তোমার সেখানে সে ঢোকালো না আর কি। তো এইটা কি ধরনের মেথড? সে প্রোমোডোরো, টাইমিং, ব্লক টাইম এবং ক্যালেন্ডার। তো এটা অবশ্যই ওয়ান টাইপ অফ প্রোমোডোরো। বুঝতে পেরেছো? নেক্সট চলে আসো প্রবলেম সলভিং ক্ষমতা। কিভাবে আমরা প্রবলেম সলভিং এই ব্যাপারটা, যে কোনো প্রবলেমকে সলভিং করার যে ক্ষমতাটাকে বাড়াবো এবং কি কি করা উচিত, এটা আমরা একটু দেখে নেব। দেখো প্রথমে যেটা দেওয়া আছে, এটা এখানে দেখো 26 বলছে ফাইন্ডিং এ সলিউশন টু এনি প্রবলেম ইজ নোন অ্যাজ ড্যাশ স্কিল। যে কোনো সমস্যার যে সলিউশন আমরা তৈরি করি বা চেষ্টা করি খোঁজার, তাকে কি বলা হয়? ওভার থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং। তো যে কোনো প্রবলেমকে সলভ করার যখন আমরা চেষ্টা করি, তার রাস্তা খুঁজি, তখন তাকে বলা হয় প্রবলেম সলভিং মেথড। ঠিক আছে? 27, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ স্টেপ ইন প্রবলেম সলভিং। প্রবলেম সলভ করতে গিয়ে কোন স্টেপটা আমার কিন্তু ঠিক না। কিটা কি কি? দেখো আইডেন্টি দ্য প্রবলেম, ওটা তো অবশ্যই জানার দরকার আছে। ডিভাইড প্রবলেম ইনটু পার্টস, যদি প্রবলেমটা খুব বড় হয় তাকে ছোট ছোট পার্ট করে প্রবলেমগুলো ছোট ছোট করে সারানো উচিত। সেট টাইমার, ও বাবা, ফাইন্ডিং সলিউশন, বা সলিউশন তো ফাইন্ড করতেই হবে। আচ্ছা, কোনো প্রবলেম সলভ একদম টাইম সেট করে দিলাম, এটা 10 মিনিটের ভিতরে প্রবলেমটা সলভ করে দাও। তো অ্যাকচুয়ালি এরকম হয় না, করা সম্ভবপর হয়ে ওঠে না। প্রবলেম কতটা সেই জিনিসটাকে আমাকে তো জানতে হবে। এই প্রবলেমটা আমাদের কাছে কতটা, সেটা তার গভীরতা কতটুকু, সেটা না জেনে আমি কখনো তার টাইম সেট করতে পারি না। সেট আপ টাইম করা সম্ভবপর নয়। তাই এটা একটা স্টেপ নয়। তাই সি হচ্ছে এখানকার উত্তর। 28 চলে আসি,
If one is capable of finding solution to problem, one will get it better at dash. দেখো যখন কোনো কেউ একজন কোনো একটা প্রবলেমের খুব ভালো একটা সলিউশন বের করতে পেরেছে, সেই লোকটাকে আমরা কি বলবো? তো একটা সলিউশন পেলাম, সেই সলিউশন খুঁজতে গিয়ে চারজনের ভিতরে একজন খুব ভালো একটা সলিউশন বের করলেন, তাহলে সব সলিউশনের থেকে তাকে কি বলা হবে? প্রবলেম সলভিং ক্ষমতাটা তার কাছে বেশি আছে। যে কোনো ধরনের প্রবলেম সলভিং ক্ষমতা তার কাছে কি আছে? বেশি আছে। 29. Sony is trying to fix the download problem on the laptop. তো সোনি কি করছিল না, কিছু ডাউনলোড করছিল, বাট ডাউনলোড হচ্ছিল না, কোনো কারণে সমস্যা তৈরি হচ্ছিল। তো এই প্রবলেমটাকে সে ফিক্স করতে চাইছিল, মানে প্রবলেমটাকে সারাতে সে চাইছিল। সি ডিড নট সাকসিড অন দ্য ফার্স্ট অ্যাটেম্প, সে প্রথম অ্যাটেম্পটে সেইটা সাকসিড হতে পারেনি, মানে ঠিক করতে পারেনি। হোয়াট শুড সি ডু, তারপর তার কি করা উচিত? মানে ছেড়ে দেওয়া উচিত, যখন একবার চেষ্টা করলাম দূর হলো না বাদ দাও, এরকম করা উচিত কি? ট্রাই অ্যানাদার ওয়ে, অন্য পদ্ধতিতে কি দেখা উচিত? কুইট দ্য টাস্ক, এটা আর ছেড়ে দাও, হবে না মনে হয়। নেভার সলভ দ্য প্রবলেম, প্রবলেম কোনোদিন সলভ করারই দরকার নেই। কুইট দ্য জব, এই কাজটাই ছেড়ে দিই, তাহলে তো আর এই প্রবলেমে ফেস করতে হবে না। তো কোনটা করা উচিত না, যখন দেখলাম যে একটা ওয়ে, মানে এই পথ দিয়ে করেছি, দেখলাম সলভ হলো না, তাহলে আমাকে নেক্সট ওয়ে সবসময়ের জন্য ট্রাই করা উচিত। কারণ যে কোনো প্রবলেমের সলিউশন কখনো সিঙ্গেল স্টেপ হয় না। যে কোনো ধরনের প্রবলেম, সে লাইফ প্রবলেম হোক, ওয়ার্ক প্রবলেম হোক, ফাইন্ডিং প্রবলেম হোক, আর যে ধরনেরই প্রবলেম হোক, তার প্রবলেম সলিউশন কখনো ওয়ান স্টেপ হয় না, মানে একদিক ভাবে সলভ হবে, এছাড়া আর কোনোভাবে সলভ হয় না, এই ভাবনাটা ভুল। তো আমাকে রাস্তা তৈরি করতে হবে। একটা রাস্তা দিয়ে গেছিলাম, ভালো কথা, ওটা হয়নি, চলো নেক্সট রাস্তা দেখতে হবে, অর্থাৎ নেক্সট ওয়ার্কিং স্টেপ দেখতে হবে, নেক্সট প্রসিডিওর দেখতে হবে ওই সলভটাকে ঠিক করার জন্য। 30. Steve's mother told him that the mixer grinder is not working. স্টিভের মা তাকে বললেন যে দেখো মিক্সার গ্রাইন্ডিং কাজ করছে না। হোয়াট শুড বি দ্য ফার্স্ট স্টেপ ইন অর্ডার টু সলভ দ্য প্রবলেম, তাহলে তোমার বা মানে স্টিভের কি প্রথম পদক্ষেপ দরকার এই প্রবলেমটাকে সলভ করার জন্য? কমপ্লেন করা, আইডেন্টিফাই দ্য প্রবলেম, সেল দ্য মিক্সচার, থ্রো ইট। দেখো হ্যাঁ, প্রবলেম, মা বলেছে মিক্সার গ্রাইন্ডারটা কাজ করছে না। এখন স্টিভের প্রথম কমপ্লেন করবে, কমপ্লেন করতে গেলে তো প্রবলেম আমাকে বলতে হবে। আমি সাইকেলটা সারাতে মিস্ত্রির দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকলে কি মিস্ত্রি সারিয়ে দেবে? সারিয়ে দেবে না। আমাকে বলতে হবে দাদা আমার চাকাটা লিক হয়ে গেছে, দাদা চেনটা পুড়ে গেছে, দাদা বেল্টটা আসছে না, খুলে গেছে স্প্রিং মনে হচ্ছে। তো প্রবলেম আইডেন্টিফাই করাটা প্রথম দরকার। যে কোনো অসুবিধার আগে আইডেন্টিফাই দ্য প্রবলেম, ঠিক আছে? বাইক চালাতে গেলে বাইকের মিস্ত্রি থেকে বাইকের সম্পর্কে জ্ঞান চালকেরও দরকার আছে, কারণ চালকই একমাত্র জানে যে কি সমস্যাটা পড়ছি। সে সেই সমস্যাটা যদি আইডেন্টিফাই করে, তবে গিয়ে সে টেকনিশিয়ানের কাছে গিয়ে বললে যে দাদা আমার এই ব্রেকটা ধরছে না, কিংবা দাদা আমার ব্রেক মারছি লক হয়ে যাচ্ছে, কি আমার মনে হচ্ছে যেন ইঞ্জিন বেশি আওয়াজ করছে, কি ওটা করছে ওটা করছে। এই এই আইডেন্টিফাইটা তো যে ইউজার তার আগে দরকার না। তো সবার প্রথম কমপ্লেন তো করা তখন হবে, কমপ্লেনটা পরে হবে। মিক্সার গ্রাইন্ডার সেল করে দেবো কাজ করছে না, বা এখান থেকে ছুঁড়ে ফেলে দেবো, এটা তো কোনো প্রবলেমই না, মানে এটা কোনো এটা কোনো সলিউশনের ভেতরেই আসে না। তাহলে কমপ্লেন করব কখন? আগে আইডেন্টিফাই প্রবলেম করলাম, তারপরে যদি প্রয়োজন হয় আমার দ্বারা, না হলে কমপ্লেন করব সেই প্রোডাক্ট ওনারের কাছে বা দোকানদারের কাছে বা টেকনিশিয়ানের কাছে। তাহলে সবার প্রথম দরকার আইডেন্টিফাই দ্য প্রবলেম। তো এতটুকু 10টা কোশ্চেন বোঝা গেছে? 10টা কোশ্চেন বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো নেক্সট বলছে কমিউনিকেশন স্কিল। এবারে আমরা চলে এলাম কমিউনিকেশন স্কিলে। ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন।
কমিউনিকেশনের দরকার কি? সবার কমিউনিকেশন দরকার। কমিউনিকেশন আমাদেরকে ভাব তৈরি করতে সাহায্য করে, একে অপরকে বুঝতে সাহায্য করে, একে অপরের অন্তর্নিহিত যে কথোপকথনের মাধুর্যতা তৈরি করে, ঠিক আছে না? এবং সামনের ডিমান্ড এবং আমার ভিতরে চাহিদা এইগুলো কিন্তু পূরণ করতে পারে। অর্থাৎ কমিউনিকেশন আমাদেরকে কি করে, একটা গেট টুগেদার করে দেয় আননোন দুটো পার্সনের ভেতরে, সেটা বাড়ির হোক, বাড়ির বাইরে হোক, কাজের ক্ষেত্রে হোক, অন্যান্য যে কোনো জায়গায়। তো কমিউনিকেশন আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। কমিউনিকেশন বলতে আমরা বুঝি একদম সিম্পলভাবে ল্যাঙ্গুয়েজ, আমরা যেটা বুঝি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি। তো আমি যে ভাষায় এখন কথা বলছি, আমার ভাষাগত যে আমরা শব্দগুলো আমি প্রয়োগ করছি, অবশ্যই তোমরা সে পাশে দাঁড়িয়ে সেই শব্দগুলো শুনছো, সেগুলোর অর্থ বুঝছো, বুঝে সেটা তোমাদের কানে যখন যাচ্ছে, আমি যেটা বলতে চাইছি তুমি সেটা শুনতে পাচ্ছ এবং বুঝে নিচ্ছ বলে এই ক্লাস চলছে। এখন আমি এমন একটা ভাষাতে কথা বলতাম যেটা তোমাদের ভেতরে কারোরই সেটা অজানা বা জানা নেই, তাহলে আমাদের এটা গুড কমিউনিকেশনের ক্লাস হতো না। তো কমিউনিকেশন আমাদের ক্ষেত্রে খুবই যোগাযোগ, খুবই ইম্পর্ট্যান্ট একটা মাইনে রাখে ল্যাঙ্গুয়েজ। তো সেটা ল্যাঙ্গুয়েজটা মাদার টাং, তো আমরা সবাই মাতৃভাষা আমাদের প্রথম ল্যাঙ্গুয়েজ থাকে, কারণ ওটা ছোটোবেলা থেকেই আমরা বড় হয়ে উঠেছি ওই ল্যাঙ্গুয়েজে। এরপরে থাকে একটা মিডিয়াম, যে মিডিয়াটা নিয়ে আমরা এডুকেশন করি, ঠিক আছে? সে তারপরে থাকে কি একটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেটা অল ওভার দ্য নেশন আমাদের সেটা চলতে থাকে, বা সেটা যেরকম আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, আমরা যদি সেটা চাই তাহলে আমরা ওটা দিয়ে কাজ করতে পারি। ওকে, নেক্সট আমাদের যেটা জানার দরকার আছে সেটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কারণ আমাদেরও জানা উচিত যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে যদি আমাদের কখনো কোনো কনভারসান করতে হয় কারোর সঙ্গে ইন্টারন্যাশনালি, তাহলে ওটা লাগবে। তো আমাদের কাছে তিনটে, দেখো আমাদের মাদার টাং হিসাবে আমরা এটাকে ব্যবহার করে নিচ্ছি বেঙ্গলি। এবারে তার থেকেও আমরা আরেকটা ধরনের ভাষা যেটা আমাদের একদম গ্রাম্য ভাষা বলি, প্রত্যেকের আলাদা আলাদা সেটা আবার। এরপরে চলে যাও আমাদের মিডিয়াম অফ এডুকেশন, যে মিডিয়ামটা নিয়ে আমরা পড়াশোনা করে চলেছি, তো এটাও সেই বেঙ্গলি হতে পারে মেবি। এবারে কি হচ্ছে না, আমাদের নেশনে যে ভাষাটা আমরা মেনটেন করে অল ওভার দ্য নেশন আমরা সেটাকে তৈরি করতে পারি, কমিউনিকেশন করতে পারি, সেটা হচ্ছে আমাদের কাছে এখন হিন্দি, ঠিক আছে? আবার হচ্ছে কি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা সেটাকে বলছি ইংলিশ। তো এগুলো সবই কিন্তু ভাষা, এটা কিন্তু সাবজেক্ট না। অ্যাকচুয়ালি সাবজেক্ট আর ভাষা দুটো সম্পূর্ণ আলাদা, সাবজেক্ট আর ভাষা দুটো সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? তো এটা মাথায় ঢুকলো। এরপর দেখি কোশ্চেন কি বলছে। প্রথম বলছে উই ক্যান শেয়ার আওয়ার থটস, আইডিয়া, ফিলিংস থ্রু ড্যাশ। আমরা আমাদের চিন্তা, আমাদের আইডিয়াগুলো, আমাদের অনুভূতিগুলো কিসের মাধ্যমে প্রকাশ করি? কিসের মাধ্যমে? কমিউনিকেশনের মাধ্যমে, ঠিক আছে না? আমাদের সমস্ত কিছু ভাষার আদান প্রদান তো কমিউনিকেশনের মাধ্যমেই হয়। 2 নম্বর বলেছে এফেক্টিভ কমিউনিকেশন নিডস। যখন আমাদের কাছে একটা কমিউনিকেশন করব এবং সেটা যদি খুবই সঠিক হতে হয়, এফেক্টিভ হতে হয়, তাহলে কি দরকার আছে? সিম্পল হওয়া দরকার আছে, ক্লিয়ার হওয়ার দরকার আছে, কমপ্লিট হওয়ার দরকার আছে, অল দ্য অ্যাবাভ। অবশ্যই অল দ্য অ্যাবাভ। এক তো সিম্পল ভাষায় বলতে হবে, দুটো হচ্ছে ক্লিয়ার তো থাকতেই হবে, কমপ্লিটও করতে হবে। আমি ভাত বলে রেখে দিলাম, তাহলে কি হবে? মাও বুঝবে না, বাবাও বুঝবে না। আরে সিম্পলভাবে বলো যে আমি খাবো, ঠিক আছে? আমি ক্লিয়ার হলো, সামনের লোক বুঝলো, এবং তুমি কমপ্লিট বলে আমি ভাত খাবো, অবশ্যই তোমার সামনের লোক সে বুঝে গেল যে ভাত খেতে চাইছে, তাকে ভাত দিয়ে। তাহলে অল দ্য অ্যাবাভ, এই সিম্পল, ক্লিয়ার এবং কমপ্লিট অবশ্যই একটা এফেক্টিভ কমিউনিকেশনের দরকার। 3 নম্বরে হুইচ অ্যামং দিস ইজ নট এ টাইপ অফ কমিউনিকেশন। কোনটা আমাদের ক্ষেত্রে একটা কমিউনিকেশনের মানে প্রয়োগই নয়? ভার্বাল, নন ভার্বাল, ভিজুয়াল এবং স্বরূপ। অ্যাকচুয়ালি দেখো ভার্বাল কথাটার মানে কি, আমি যে বলছি তুমি যে শুনছো এটাকে বলা হয় ভার্বাল।
নন ভার্বাল মানে আকারে ইঙ্গিতে। অনেকে তো কথা বলতে পারে না, তাহলে তারা কিভাবে বুঝে, তাদের আদান প্রদানটা কিভাবে হয়? না, নন ভার্বাল। নন ভার্বাল মানে কি? আকারে ইঙ্গিতে, আকারে ইঙ্গিতে বোঝানো, এটা একটা ধরনের কমিউনিকেশন। ভিজুয়াল, অনেকে আমি কিছু বলতে পারছি না কিন্তু পেছনে কিছু দেখাচ্ছি, দেখো দেখো এটা দেখো, অনেকে দেখায় না যে দেখো এইটা, তো ওর মাধ্যমে কিছু বলা যায়। কিন্তু স্বর, এটা কখনোই একটা কমিউনিকেশনের পার্টই নয়। এটা কমিউনিকেশনের পার্টই নয়। এবারে ভার্বাল, নন ভার্বাল এবং ভিজুয়াল, এটা কি তোমরা দেখেছো কখনো? আরে এটা কি দেখেছো? ভার্বাল কমিউনিকেশন মানে আমরা সব সময়ের জন্য যা করি, এই যে আমি কথা বলছি তুমি কথা বলছো, এই যে আমি বললাম তোমরা বুঝেছো, তাহলে তোমরা ধরো উত্তর দিবে, তাহলে আমি বুঝে গেলাম হ্যাঁ বুঝেছে কি না বুঝেছে, এটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। এবারে আমি তোমাকে নন ভার্বাল মিনস কীরকম, না আমি এরকম দেখাচ্ছি, তাহলে কি হবে? নন ভার্বাল মিনস কেমন দেখেছো? দেখা আছে? ধরো এরকম আমি বলছি, এই এটা এটা মানে আমি কি বলতে চাইছি, এটা মানে আমি খাবা কি হ্যাঁ, খেতে। তাহলে এটা খাবো। বুঝলে তো, তোমরা তো কিছু বুঝতে, এটা স্যার মানে খেতে চাইছেন। আমি বলছি এটা বুঝতে পারছিস, তাহলে এটা কি? হয়তো শুনতে পাচ্ছি বা শুনতে চাইছি, চোখে দেখছিস, এরকম বলে না লোকে, বলে ইশারা ইঙ্গিত, বুঝতে পারছো তো নাকি? তো এইটাকে বলা হয় হ্যাঁ নন স্যার। ভার্বাল, এটাকে বলা হচ্ছে নন ভার্বাল। আর একটা হচ্ছে ভিজুয়ালাইজেশন, কিছু দেখিয়ে আমরা কিছু শেখাতে পারি তো, বলতে পারি তো, কোনো একটা জিনিসকে দেখিয়েও তো কিছু লোকে বলা যায় না, বলা যায় না? হ্যাঁ ব্যাস, এটাকে ভিজুয়াল। কিন্তু স্বর মানে দুঃখ আর কি, স্বর কথাটার অর্থ হলো দুঃখ। তো দুঃখ করে কিছু বলা যায় নাকি? বোঝা যায়? বোঝা যায় না। না তো সেই জন্য এটা কোনো টাইপই নয়, বুঝতে পারলে? এটা কোনো টাইপই নয়। নেক্সট হচ্ছে 4 নম্বর, নিত্য ওয়ান্টেড টু ডিসকাস অ্যাজ এ ইস্যু উইথ হার টিমমেটস, হোয়াট টাইপ অফ কমিউনিকেশন ইজ ইট? নিত্য কিছু কথা তার বন্ধুদের সঙ্গে ডিসকাস করতে চাইছে, তো এটা কি ধরনের একটা কমিউনিকেশন? রিটিন, ভার্বাল, ইমেজ, ভিডিও। আমরা এই 4 জন মিলে কিছু কথা আদান প্রদান করে একটা জিনিস জানতে চাইছি, তাহলে এটা আমাদের কেমন ধরনের কমিউনিকেশন হবে? ভার্বাল, বারবার। একদম। 5 নম্বর হলো দ্য ওয়ে উই সিট, আওয়ার ফেসিয়াল এক্সপ্রেশন, দ্যাট বডি ল্যাঙ্গুয়েজ শো ড্যাশ কমিউনিকেশন। আমরা যখন মুখের অঙ্গভঙ্গি দেখিয়ে, ঠিক আছে, কোনো কিছু বোঝাতে চাই, তখন তাকে কি বলা হয়? এই যে নন মুখের ভার্বাল। অঙ্গভঙ্গি দেখিয়ে, তখন নন ভার্বাল। ভার্বাল মানে মুখের ভাষা দেখিয়ে, নন ভার্বাল মানে ভাষা না দেখে। বুঝতে পেরেছ? এবারে এক একটা পার্টে আসা যাক। এক একটা পার্ট মানে কি? প্রথমে এলো দেখো ভার্বাল। ভার্বালে বলছে ভার্বাল কমিউনিকেশন ইজ ইউজড অফ, ভার্বাল কমিউনিকেশন কিসের জন্য ব্যবহার হবে? সাইনের জন্য, ওয়ার্ডসের জন্য, ম্যাথের দ্বারা, ইমেজ দ্বারা, অবশ্যই ওয়ার্ড দ্বারা, তাই না? আরে ভার্বাল মানে কি? শব্দ বলে বলে তো নাকি? শব্দ ব্যবহার করেই তো ভার্বাল কমিউনিকেশন হবে। হ্যাঁ স্যার। ব্যাস, ফর্মস অফ ভার্বাল কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশনের ফর্মটা কেমন? শব্দ আমরা কিভাবে বলি? রিটিন অ্যান্ড স্পিকিং। হ্যাঁ, রিটিন অ্যান্ড স্পিকিং। রিটিন এবং স্পিকিং। আমরা কোনো কিছু জিনিস দেখিয়ে, লিখে, আর কোনো কিছু জিনিস বলে, তো এটা আমাদের কাছে ভার্বাল কমিউনিকেশনের ফর্মস। ক্লিয়ার কমিউনিকেশন লিডস টু, যখন আমরা কোনো কিছু কথা সম্পূর্ণভাবে বলার চেষ্টা করব, সেটা কি ধরনের হবে? সেই কাজটা কি ফাস্টার ধরনের ওয়ার্ড। হবে? ক্লিয়ার কমিউনিকেশন লিড করবে কি কাকে? ফার্স্ট ওয়ার্ককে। আমি যখন একটা কথা অর্ধেক মর্ধেক করব, তাহলে কাজটা কি সেরকম ভাবে দ্রুত গতিতে এগাবে না আস্তে আস্তে এগাবে?
আমার যা যা দরকার, ধরো আজকে আমি চাইছি এই দরকার, তো আমি যদি প্রথমেই ক্লিয়ার করে দিই, তাহলে যারা ওই কাজটা করবে তারা কি গুছিয়ে তাড়াতাড়ি করতে পারবে? কিন্তু হ্যাঁ স্যার। আমি গিয়ে প্রথমে আচ্ছা এটা করো, আচ্ছা এটা হয়ে গেছে, আচ্ছা এটা করো, আচ্ছা এটা হয়ে গেল, তাহলে এটা করো, তাহলে এটা করো, যখন এরকম আস্তে আস্তে আমি বলতে থাকবো, তাহলে কাজটাও স্লো রেটে এগাবে, কি ঠিক না? নিতা, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। Shita is speaking to her customer to understand how to improve her business. তো সীতা কি করছে, তার কাস্টমারের সঙ্গে তার কথা বলা, দেখো বিজনেসম্যানরা কথা বলাতে পটু হন, কারণ কাস্টমারকে যত ভালো বোঝাতে পারবেন, কাস্টমারের স্যাটিসফ্যাকশন যত ভালো করাতে পারবেন, তত তার বিজনেস তো ইমপ্রুভ হবে নাকি, তাই না? হ্যাঁ স্যার। তো কি ধরনের কমিউনিকেশনের প্রয়োজন বিজনেসকে ইমপ্রুভ করতে গেলে, কাস্টমারকে দেখাতে গেলে, ভালো করে কথা বলতে গেলে কি ধরনের? ভার্বাল, নন ভার্বাল, নো কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন। আচ্ছা, দোকানদার ভার্বাল। কাছে তুমি গেলে, দোকানদারের কাছে তুমি বলবে দাদা কি চাই, বলে না লোকে আগে, কি চাই, কি দেবো, কত দাম, কি ব্যাপার, তো কথোপকথন শুরু হলো, তো মানে কি, তাহলে কি হবে, ভার্বাল। সেখানে যদি নন ভার্বাল ইশারা ইঙ্গিত হয়, তাহলে তোমার ব্যবসা চলবে? কোনো কথাই বলছো না, চুপচাপ দাঁড়িয়ে আছো, তাহলে তোমার ব্যবসা চলবে? রিটিন, না না স্যার। তুমি স্যার। লিখে লিখে বলছো, তাহলে সে কাস্টমার থাকবে? হতেও তো পারে একটা লোক, যে লোক পড়াশোনা জানে না, তাহলে সে কি চলবে তোমার দোকানে আর আসবে? তো না। ভার্বাল কমিউনিকেশন হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। 10 নম্বর হচ্ছে রাজ অ্যান্ড তেজ টক টু ইজ আদার অনলি অন ফোন। ফোনে তারা দুজনে কথা বলছে, কে কে, রাজ এবং তেজ। হোয়াট টাইপ অফ কমিউনিকেশন? ভাষা আদান প্রদান হচ্ছে ফোনে, তো ভাষা তো আদান প্রদান হচ্ছে, তাহলে ভার্বাল কমিউনিকেশন। তাহলে ভার্বাল কমিউনিকেশন স্পিকিং কথাটার অর্থ হলো শব্দ ব্যবহার করে, শব্দ ব্যবহার করে যখন আমরা মনের ভাব প্রকাশ করি, মনের ভাব প্রকাশ করা হয়, বুঝতে পারলে? তখন তাকে বলা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। ওকে, এটুকু বোঝা গেল নাকি রে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে চলে আয় ভার্বাল কমিউনিকেশন রিটিন। ভার্বাল কমিউনিকেশন এবারে রিটিন। কেমন ভার্বাল কমিউনিকেশন? স্পিকিং এ হলো, রিটিনে দেখি কেমন। বলছে লেটার ইজ এ ফর্ম অফ ড্যাশ কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন বাট রিটিন। এই যে চিঠিপত্র, চিঠিপত্রটা কেমন হবে? রিটিন তো নাকি? এ ফর্মাল লেটার ক্যান বি ইউজড ফর ড্যাশ পারপাস। একটা চিঠির মাধ্যমে আমরা কি করতে পারি, একটা চিঠির মাধ্যমে আমরা কি করতে পারি, ওই চিঠিগুলো আমরা কোথায় ব্যবহার করি সাধারণত? চিঠি বিটি কোথায় দেয় আমরা? স্যার একটা চিঠি, ছুটি অফিসে। লাগবে স্যার, আজকে হাফ ছুটি লাগবে, কালকে আসবো না, এই তুমি একটা চিঠি লিখে দাও, বলি তো? তাহলে অফিসিয়াল ইউজের জন্য, অফিসিয়াল কমিউনিকেশনের জন্য তো ব্যবহার হয় নাকি? রেগ ইজ ইন দ্য লেটার মিনস আরইজি। এই যে আরইজি কথাটা লিখে দেওয়া হয়, এটা মানে কি? রিগার্ডিং সাবজেক্ট গ্রিটিং বডি। রিগার্ডিং এর শর্ট ফর্ম হচ্ছে রিগ। 14, Tom received a letter but it did not have any details of who sent it. The letter was missing the address. কি হবে? টম একটা চিঠি পেল, কিন্তু সেই চিঠিতে লেখা নেই কে তাকে পাঠিয়েছে, তার ডিটেলস কিছুই লেখা নেই। আচ্ছা, সেইখানে ওই টমের কি অসুবিধাটা হয় বলো? অসুবিধাটা কি? কে পাঠিয়েছে তার কোনো কিছু লেখা নেই। আমাদের একটা চিঠিতে, একটা লেটার যাই লিখি না কেন আমরা, লেটারে দুটো জিনিস থাকে। একটা হচ্ছে সেন্ডার, কাকে পাঠাচ্ছি, এটা হচ্ছে কাকে পাঠাচ্ছি মানে কি, সে রিসিভ করবে তো নাকি, রিসিভ করবে তো, তাহলে রিসিভার অ্যাড্রেস দিই তো নাকি আমরা, তাই না? হ্যাঁ স্যার। আর একটা এখানে আমরা অ্যাড্রেস দিই, যে সেন্ড করছে তাহলে সেন্ডার অ্যাড্রেস। এবারে আমরা যে পেলো সেও বুঝলো কার কাছ থেকে এসছে, আর যে পেলো সেও বুঝে নিল কোন জায়গা থেকেও চিঠিটা এসছে। দুটো জিনিস বোঝা গেল তো? তো এখানে যখন দেখলো যে যে পাঠাচ্ছে তার কোনো ঠিকানা
এখানে বোঝা যাচ্ছে না, তাহলে সেন্ডারের ডিটেলস কি, অ্যাড্রেস কি এখানে মিসিং আছে এই লেটারে নাকি? হ্যাঁ স্যার। ওকে, কোশ্চেন্স অফ ইজি একটু খালি পড়ে নেবে, তাহলেই দেখবে তোমাদের কিছু এতক্ষণ যা যা আলোচনা করেছিলাম খুব কঠিন কি, খুব কঠিন নয়, একটু খালি পড়লেই এগুলো আমরা ভালো করে আরো বুঝতে পারবো, মধ্যা ব্যাপার। স্যাম ওয়ান্টেড টু অ্যাপ্লাই ফর এ জব, স্যাম কি করছে, একটা জবের জন্য অ্যাপ্লাই করছে। হি থট অফ রিটিন এ কভার লেটার টু এ কোম্পানি, তো সে কি করলো, একটা কভার লেটার লিখলো কোম্পানির জন্য। বাট হিজ ফ্রেন্ড সাজেস্টেড টু অ্যাটাচ ড্যাশ উইথ দ্য কভার লেটার, তার বন্ধু তাকে বলল কভার লেটারে, কভার লেটার মানে খাম, খাম দিয়ে দিল, খামে একটা ইয়ে করলো, তো তাহলে সেই কভার লেটারে কিটা অ্যাটাচ করতে তার বন্ধু বলল, ব্রাউচার, লিভ, ফরম্যাল, রিজিউম। সেই লেটারের সঙ্গে একটা লেটার তো সে লিখলো যে স্যার আমি এই কাজে এইখানটা কাজ করতে চাই, হ্যান ত্যান, এই চিঠিটা লিখলো। তো চিঠি লেখার সঙ্গে সঙ্গে তার পিছনে কিটা অ্যাটাচ করা উচিত তার সঙ্গে, অবশ্যই রিজিউম। রিজিউম কথাটার অর্থ হলো বায়োডাটা, কি বুঝতে পারছো, রিজিউমটা অ্যাটাচ করে দেওয়া উচিত। তবে কি হবে, সেন্ডারের যে ইনফরমেশানগুলো আরও যে পেলো রিসিভার, সে আরও ভালো করে বুঝতে পারবে না এ কী পড়েছে, কেন চাইছে, কী কাজ দেওয়া যেতে পারে। যদি তার সেরকম ভ্যাকেন্সি থাকে সে তো তাকে তখন মনে করাবে নাকি, বা তাকে ডেকে নেবে। কথা কি বললাম বুঝতে পেরেছো? তো সবসময় চিঠির অ্যাপ্লিকেশনের সঙ্গে রিজিউম দেওয়া উচিত, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। বোঝা গেল? এবার দেখো হ্যাঁ স্যার। নন ভার্বাল, নন ভার্বালটা কেমন আবার, নন ভার্বালটা দেখো কেমন। নন ভার্বাল মানে ভাষাগত প্রয়োগ হবে না, এটা হচ্ছে নন ভার্বাল। হুইচ ইজ নট এ টাইপ অফ নন ভার্বাল কমিউনিকেশন, তো নিচে অপশনগুলো যেগুলো দেওয়া আছে এদের ভেতরে কোনটা কোনটা হচ্ছে নন ভার্বাল? ইমেল, আই কন্ট্যাক্ট, হ্যান্ড মুভমেন্টস এবং ফেসিয়াল এক্সপ্রেশন। মুখমণ্ডলের ফেসিয়াল এক্সপ্রেশনের সঙ্গে সঙ্গে হাতের ইশারা, ফেসিয়াল এক্সপ্রেশন, আই কন্ট্যাক্ট, এগুলো সবই হচ্ছে আমাদের নন ভার্বাল। তাহলে কোনটা নয় নন ভার্বাল? ইমেল, তাই ইমেল এখানে কারেক্ট আছে। ওকে, এখানে নট বলেছে না। শাউটিং শোজ উই আর অ্যাংরি, একটা বিশাল চিৎকার চলছে, সেই চিৎকারে বোঝাই যাচ্ছে যে সবাই রেগে আছে। টকিং ভেরি স্লোলি শোজ উই আর টায়ার্ড অর স্লিপিং, এবং আমরা যখন কথা বলাটা একদম আস্তে করে দিই তখন মনে হয় কি, হয় এ খুবই পরিশ্রান্ত হয়ে পড়েছে বা প্রচুর ঘুম পাচ্ছে। হোয়াট পার্ট অফ নন ভার্বাল কমিউনিকেশন হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দিস, এখানটায় প্রচণ্ড পরিমাণে রেগে গেছি তখন আমরা কীরকম দেখাই, কিংবা ঘুম পাচ্ছে, টায়ার্ড, আমি কথা বলতে পারছি না, তখন কীরকম দেখাই। তো হাসির মাধ্যমে স্মাইল, হ্যান্ড মুভের মাধ্যমে হাতের ইশারা করে, টোন অফ ভয়েস, ভয়েসকে, এবং আই মুভমেন্ট, চোখকে মুভ করিয়ে। তো প্রচণ্ড রেগে যাওয়া, শাউটিং করা, তখন আমরা গলা উঁচু স্বরে কথা বলি তো নাকি, এরকম বলি তো, এই চুপ বস, এরকম বলি তো নাকি। রেগে গেলে সামনের লোককে বকাঝকা থেকে বকার মাধ্যমে তাকে কিছু মেসেজ দিতে গেলে এরকম রেগে যাই তো নাকি, দিয়ে শাউটিং করি তো নাকি, বুঝতে পারছিস? আবার যখন প্রচণ্ড পরিশ্রম হয়ে যায়, আচ্ছা ও রেখে দে আমি পরে দেখবো, মানে কথা তখন খুবই ভয়েস টোন আপ অ্যান্ড ডাউন করে আমরা এই দুটো কাজকে কি বোঝাতে পারি? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে টোন অফ দ্য ভয়েস হয়ে গেল, আর কিছু না। এবারে চলে এসো ডিস্টেন্স বিটুইন yourself and the other person called dash, ডিস্টেন্স বিটুইন yourself, কতটা ডিস্টেন্সে তুমি থাকবে অপর পার্সনের কাছ থেকে, সেটা কিভাবে মেনটেন করবে না, স্পেশাল ডিস্টেন্স। ঠিক আছে,
প্রত্যেকের একজন ব্যক্তির কাছ থেকে আরেকজন ব্যক্তির ন্যূনতম দূরত্ব কত হওয়া উচিত? ন্যূনতম দূরত্ব কত হওয়া উচিত? 1 থেকে 2 ফুট। 1 থেকে 2 ফুটের ভেতর। বুঝতে পেরেছো? তার কাছাকাছি আসা উচিত নয়। এবারে বলছে 19, স্যামুয়েল মিটস হিজ কোওয়ার্কার জেরি এভরিডে ইন অফিস। তো স্যামুয়েলের একজন কো-পার্কার মানে একসঙ্গে কাজ করে, তার নাম কি? জেরি। তো তারা প্রত্যেক দিন অফিসে আসে। হোয়েন উই আর উইথ দ্য কো-ওয়ার্কার উই শুড নট স্ট্যান্ড অর সিট ড্যাশ টু হিম। বুঝতে পেরেছো? যখন আমরা কো-ওয়ার্কার হয়ে যাচ্ছি তখন তাদের ভিতরে কি করা উচিত, কি করা উচিত নয়? বলছে উই শুড নট স্ট্যান্ড অর সিট ড্যাশ টু হিম। স্যামুয়েল মিটস হিজ কো-ওয়ার্কার জেরি এভরিডে ইন অফিস। তো যখনই কো-ওয়ার্কারের সঙ্গে তুমি প্রত্যেক দিনই মেশো, মানে কো-ওয়ার্কার হচ্ছে তোমার সঙ্গী সাথী, যে তোমার সঙ্গে কাজ করছে, তো অবশ্যই তার একদম কাছে গিয়ে, খুব কাছাকাছি গিয়ে বসে পড়া, তার একদম পাশে গিয়ে দাঁড়ানো, এইগুলো কিন্তু উচিত নয়, যতই সে কো-ওয়ার্কার হোক। ঠিক আছে? এটা একটা নন ভার্বাল কমিউনিকেশনেরই একটা, মানে একদম গায়ে উল্টে পড়লাম, তার উপর চেপে পড়লাম, এইরকম কথাটা করাটা উচিত নয়, যতই সে কো-ওয়ার্কার হোক না কেন। 20, চেরি ইজ গোয়িং ফর ইন্টারভিউ অ্যান্ড ইন্টারভিউ হোয়াট শুড সি নট ডু, কোনটা করা উচিত নয়? ওয়্যার ফর্মাল ড্রেস, অবশ্যই ফর্মাল ড্রেস পরা উচিত, সব সময়ের জন্য ইন্টারভিউতে ফর্মাল ড্রেস পরা উচিত। অ্যাপ্লাই টু মাচ মেকআপ অর পারফিউম, এটা তো একদম না। তো নন ভার্বাল কমিউনিকেশানে এটা একটা বড় পার্ট। ঠিক আছে? টেক হার রিজিউম অবশ্যই করা উচিত। ওয়্যার ক্লিন ক্লথস, পরিষ্কার জামা কাপড় পরা উচিত। তাহলে একদম সেজে গুছে অতিরিক্ত মেকআপ করে চলে যাওয়াটা অবশ্যই উচিত নয়, এটা নন ভার্বাল কমিউনিকেশনের এগেনস্টে চলে যাওয়া। ঠিক আছে? তো এটুকু বোঝা গেল তো, নাকি না বোঝা যায়নি? বোঝা গেছে? বোঝা গেছে নাকি রে? আচ্ছা, হ্যাঁ স্যার। আমরা দেখি এটা। এবারে চলে আসো প্র্যাকটিসিং এফেক্টিভ কমিউনিকেশন। কিভাবে আমি এই কমিউনিকেশনটাকে ডেভেলপ করব? ডেভেলপ করা মানে কি? কমিউনিকেশন খালি বললে হবে না, কমিউনিকেশনকে ডেভেলপ করতে হবে। আমরা তো সবাই কথা বলি, তাও অনেকে বলে না এই তুমি কথা বলতে জানো না, তুমি দূরে থাকো। বলা হয় কেন? না, কিছু তো এথিক্স আছে, যে এথিক্সগুলোকে ব্যবহার করে আমরা প্রপার কমিউনিকেট করতে পারি সামনের জনকে। এমন কিছু কথা বলবো না, আমার অঙ্গভঙ্গি এমন থাকবে না যার মাধ্যমে অপরজন ডিস্টার্ব হওয়া বা ডিস্টার্ব হতে পারে, বা মনে করবে যে তোমার সঙ্গে কথা বলাটা ঠিক হচ্ছে না, দাদা, এরকম করা উচিত নয়। তো দেখি কেমন ব্যাপারটা কি, কোশ্চেনগুলো কি কি আছে এটা দেখে না যাক। তো 21 নম্বরে বলছে ইউ ক্যান স্পিক টু ইয়োর ফ্রেন্ড ফর্মালি, ইনফর্মালি, কুইকলি এবং নান। অবশ্যই ইনফর্মালি। যখন আমি বন্ধুর সঙ্গে কথা বলবো তখন কি আমাদের ভিতরে যে কথোপকথনের স্টাইলটা হবে সেটাকে একটা ফর্মালি হওয়া উচিত? অবশ্যই না। বুঝতে পেরেছো? ইনফর্মালি হওয়া উচিত, মানে আরও বন্ধু তো দুজন, তাদের ভেতরে কথোপকথনের শালীনতাটা অনেক রকমের ভাবে থাকতে পারে বা অনেক কিছু ভাবে থাকতে পারে। ওকে, নেক্সট হচ্ছে হুইচ ইজ এ নট এ টাইপ অফ কমিউনিকেশন। কোনটা একদম কমিউনিকেশনের আন্ডারেই পড়ছে না? ভার্বাল তো একটা কমিউনিকেশন, নন ভার্বালও কমিউনিকেশন, রিটিনও একটা কমিউনিকেশন, বাট ড্রাইভিং একটা কমিউনিকেশনের ভেতরে পড়ে না। ফর্মাল কমিউনিকেশন ইজ ইউজড অ্যাট, ফর্মাল কমিউনিকেশন কোথায় প্রয়োজন? অবশ্যই ওয়ার্ক প্লেসে, অবশ্যই ওয়ার্ক প্লেসে। পার্টিতে ফর্মালের কোনো দরকার নেই, সেখানে যে যেমন পারবে করবে। হাউসে তো আমরা ব্যবহারই করি না ফর্মাল কমিউনিকেশন, হ্যাঁ, আর ফ্রেন্ডের সঙ্গে তো করবোই না, ফ্রেন্ডের সঙ্গে তো ইনফর্মালিই করবো। 24, বিনোদ মিট হিজ নিউ ম্যানেজার অ্যাট হিজ ওয়ার্ক প্লেস। বিনোদ কী করলো? নতুন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ, প্রথম দেখা হলো। হ্যাঁ, হি হ্যাড টু ড্যাশ হিমসেলফ ফার্স্ট। তাহলে প্রথম কি করা উচিত? অবশ্যই ইন্ট্রোডিউস করানো উচিত আমাকে।
আমি আমার ম্যানেজারের কাছে আমার ইন্ট্রোডিউস করাবো তো নাকি? কথাটা কি বললাম বুঝতে পারছো? নেক্সট হচ্ছে 25, whenever we are communicating we have to be dressed appropriately, maintain our body language and maintain. তাহলে আমরা যখনই কমিউনিকেটিং করি তখন আমাদের ড্রেসটা তো প্রপারলি থাকতেই হয়, কিন্তু প্রপার্টিলি কথাটার মানে হচ্ছে কি, মানে কোন জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে হয়ে আছে, যেটা তোমার বডি থেকে আশা করা যায় যখন তুমি কারোর সঙ্গে কমিউনিকেটিং করছো না। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আই কন্ট্যাক্ট, কারণ যারই সঙ্গে তুমি কথা বলো না কেন তার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা উচিত। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই। নেক্সট কি আছে দেখি, আরে কি হচ্ছে, কতদূর করলাম? আচ্ছা এইটাই হবে মনে হয় না, কোথায় চলে গেলাম? ওয়ার্ক এখান থেকে হবে 26। হ্যাঁ 26, কিন্তু আমার থাকছে না কেন? ওরে কিছু একটা প্রবলেম হয়েছে। একবার একবার কি প্রবলেম হয়, স্ক্রলিং এর প্রবলেম হয়েছে। আচ্ছা এবার দেখো 26, ওয়ার্ক প্লেস কমিউনিকেশন ইন্ট্রোডাকশন। ওয়ার্ক প্লেসে আমাদের কি ধরনের কমিউনিকেশন হওয়া উচিত সেইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেন আমরা প্রত্যেকে কম বেশি তো কাজে যাব, তাই এই কমিউনিকেশনটা অতি অবশ্যই বোঝা উচিত। এক্সচেঞ্জ অফ আইডিয়া হ্যাপেন থ্রু, আমার কাছে যদি কোনো রকমের একটা কমিউনিকেশানের জন্য কোনো ধরনের একটা আইডিয়া এক্সচেঞ্জ করতে হয়, তাহলেও সেটা কিভাবে করব? কমিউনিকেশনের মাধ্যমে, লিসেনিংয়ের মাধ্যমে, ওয়াচিংয়ের মাধ্যমে, সিঙ্গিংয়ের মাধ্যমে। অবশ্যই কমিউনিকেশন করা উচিত। একটা আইডিয়াকে তোমাকে দেখাতে হবে, বা তোমার মাথায় একটা আইডিয়া এসছে, তাহলে সামনের ব্যক্তিকে অবশ্যই কমিউনিকেশান বলে উচিত। যদি কোনো কাজ দুজন তিনজন মিলে করো, তখন হয়তো দেখা যাচ্ছে একটা প্রবলেম ফেস হচ্ছে, তোমার মাথায় একটা আইডিয়া এসছে, অবশ্যই আগে বলা উচিত। দেখা যাবে হয়তো সবাই সেটাই সেই আইডিয়াটাকে অ্যাকসেপ্ট করবে, তখন সেটা কাজে যাবে। তো কমিউনিকেশন করা উচিত। 27, অ্যাট ওয়ার্ক প্লেস কমিউনিকেশন মাস্ট ফলো দ্য ড্যাশ। কমিউনিকেশন কী ধরনের হওয়া উচিত? অবশ্যই 6 C's। এই 6 C ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 6 C এটা একটা থিওরি, হ্যাঁ, আমি পরে আলোচনা করে দেবো। ওকে, 6 C, যেরকম আমরা 5S পড়েছিলাম, মনে আছে? 5S, ঠিক আছে, এরকম 6 C। আচ্ছা 28, অর্গানাইজেশনস কমিউনিকেট মেনলি থ্রু। অর্গানাইজেশন যে কমিউনিকেট করে কিসের মাধ্যমে? সাধারণত করে ইমেলসের মাধ্যমে। কারণ হচ্ছে তোমার কাছে একটা ইমেল আসবে, তুমি একটা ইমেল দেবে, এর মাধ্যমেই কিন্তু কমিউনিকেশন করা হয় অফিসিয়ালি। 29, সূর্যা এবং তার টিম, হিজ টিম of 10 members are in a meeting. Surya in speaking in Hindi. 6 member in his team understand Hindi. 4 members do not understand Hindi. What should Surya not do? কি করা উচিত নয়? 10 জনের ভেতরে 6 জন হিন্দি জানে আর 4 জন হিন্দি জানে না, বাট সূর্যা কিন্তু হিন্দিতেই বলছে। তাহলে কি করা উচিত? সূর্যা কি করা উচিত নয়? হোয়াট নট ডু? বলছে মিটিং হিজ টিম, টকিং, রিমুভ 4 মেম্বার্স, স্পিক ইন হিন্দি। না, হিন্দিতেই কথা বলা উচিত। কারণ কি না, মোস্ট অফ দ্য পিপল, 6 নম্বর তো হিন্দি জানে, তাহলে মোস্ট অফ দ্য পিপল কিন্তু হিন্দিতে
জানতে পেরে গেল। আর যে কজনের অসুবিধা হলো তারা এদের অ্যাক্টিভিটি দেখে তারা কিন্তু সেই অ্যাক্টিভিটিটা করতে পারে, অথবা এমনও তো হতে পারে এদের ভিতরে কেউ একটা কমিউনিকেট তাকে করে দিল, সে যে ভাষা জানে, হতে পারে। তো যেহেতু মোস্ট অফ দ্য পিপল, নাম্বার অফ দ্য মোস্ট পিপল ইজ নোন হিন্দি, সো ইউ টিচ বা টেক ইন্টারেস্ট টু টক অ্যাবাউট হিন্দি। ঠিক আছে, এটা কিন্তু করা যায়। 30-এ চলে এসো। ভিশু হ্যাজ টু সেন্ড সাম সিক্রেট অফিসিয়াল ডকুমেন্টস টু হিজ ম্যানেজার, হাউ শুড হি নট সেন্ড ইট? তো ভিশু কি করছে, কিছু সিক্রেট তথ্য তার অফিসিয়াল ডকুমেন্টসকে তার ম্যানেজারকে পাঠাচ্ছে। তো কিভাবে করা উচিত সেটা তো আলাদা ব্যাপার, কি করা উচিত নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে করে দেওয়া উচিত, ইমেলের মাধ্যমে করা উচিত, স্পিড পোস্টের মাধ্যমে করা উচিত, ডিরেক্টলি মিট হিজ ম্যানেজার অ্যান্ড গিভ। তো শোনো, ডিরেক্টলি সবসময় যে ম্যানেজার তার কাছাকাছি থাকবে তার তো কোনো মানে নেই। স্পিড পোস্টে করা উচিত নয়, কারণ স্পিড পোস্ট যে লেভেলে গিয়ে পৌঁছাবে সেখানে ব্রেক হতে পারে। ইমেলে করা উচিত নয়। এবারে হোয়াটসঅ্যাপে করা উচিত এইটা, কিন্তু কোনটা উচিত নয়, সিকিওর কোনটা? সব থেকে আনসিকিওর হচ্ছে হোয়াটসঅ্যাপ, সব থেকে আনসিকিওর হচ্ছে হোয়াটসঅ্যাপ। তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে করা উচিত নয়, হোয়াটসঅ্যাপে কোনো সিক্রেট কমিউনিকেশন করা উচিত নয়। ইমেল করলে সেটা সেন্ড ডিরেক্ট টু ম্যানেজারে করতে পারবে, স্পিড পোস্ট অবশ্যই সে ডিরেক্টে করতে পারবে। কেন? স্পিড পোস্ট হলে সেখানে গিয়ে পৌঁছালো, এখানে পৌঁছালো, তার মাঝখানে কোনো কিছু কেউ ব্রেকআপ করতে পারবে না, কারণ তার রেকর্ড থাকছে এবং সেটা পৌঁছাচ্ছে। অথবা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সরাসরি গিয়ে ম্যানেজ করে দেওয়া, ঠিক আছে না, সরাসরি যোগাযোগ করবে ম্যানেজারের সঙ্গে এবং তাকে দিয়ে দেবে। তো কোনটা করা উচিত নয়, এখানে তো নট বলেছে, তাই হোয়াটসঅ্যাপে কোনো কিছু সিক্রেট ডকুমেন্টস অবশ্যই দেওয়া উচিত নয়। বোঝা গেল কি? হ্যাঁ স্যার। এতটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো নেক্সট আমরা ওয়ার্কপ্লেস কমিউনিকেশন ইন্ট্রোডাকশন তো হলো নাকি রে, না এইটা অবধি এখান থেকে হবে? হ্যাঁ, এইখান থেকে হবে। নেক্সট ক্লাস আমরা 31 থেকে স্টার্ট করব। ঠিক আছে, আজকে এখানে রাখছি, নেক্সট এইখান থেকে স্টার্ট হবে, নেক্সট এইখান থেকে স্টার্ট করব। ওকে, তো কার কার মোটামুটি বোঝা গেল, না কার কার বোঝা যায়নি? বোঝা যাচ্ছে। জাস্ট হয়তো আমি একটু করে রিডিং পড়ছি, হয়তো একটু করে বুঝিয়ে দিচ্ছি, এতে সুবিধা হচ্ছে না হচ্ছে না? হচ্ছে স্যার স্যার। হচ্ছে। আচ্ছা, তোমরা এই পার্টটা জেরক্স করে নিচ্ছ তো, জেরক্স করে নিয়েছো তো?